সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং সারা পৃথিবীতে এখন আমাদের যেহেতু আমাদের যে ডিজিটাল আমাদের যারা রাষ্ট্র ডিজিটাল রাষ্ট্র হিসাবে আমরা এখন যে ফেসবুক আমাদের যে সোশ্যাল মিডিয়া যেটাই আমরা খুলি তার সম্পর্কে আপনারা অগাধ জানতে পারবেন। আজকে মামুনুল হক সাহেব সারা পৃথিবীতে সারা বাংলাদেশে যখন সকল মানুষের অন্তরে জায়গা করে দিয়েছেন তখন হিংসুকেরা এবং কিছু দুষ্কৃতিকারী এবং কিছু স্বার্থন্বেষী যারা সবসময় স্বাধীনতার পরবর্তী 50 বছর পর্যন্ত যখন কখনো কোনো মানুষ কোন সম্মান মর্যাদা দেশের শান্তি সুরক্ষা এবং দেশের নেতৃত্বের জন্য যখন সামনে অগ্রসর হয় তখনই তার বিরুদ্ধে রাষ্ট্র সহ সকল সেই পেশি শক্তি ইহুদি খ্রিস্টানদের দালাল ভারতীয় দালালরা তখন ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করে। এটা আমরা অনেক আগ থেকে দেখে আসতেছি। আলহামদুলিল্লাহ এদিকে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যেমন এখন সারা রাষ্ট্রযন্ত্র সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতীয় সংসদে পবিত্র সংসদে আমাদের মন্ত্রীরা পর্যন্ত মিথ্যা সংবাদকে তারা প্রচার করতেছেন, যেভাবে তার পিছনে উঠে পড়ে লেগেছেন। এর আগেও হাবিব ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন, আলহামদুলিল্লাহ কিছুই করতে পারেন নাই। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমানের বিরুদ্ধে আপনারা অনেক ষড়যন্ত্র করেছেন, কিছুই করতে পারেন নাই। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিছুই করতে পারেন নাই। চরমনাই মরহুম হযরতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিছুই করতে পারেন নাই। বাংলাদেশে উলামায়ে কেরাম ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামী নেতৃত্ব থাকবে ইনশাআল্লাহ। মামুনুল হক কে আসলো, কে গেল, কে পক্ষে বললো, কে বিপক্ষে বললো, হেফাজত ইসলাম তার গ্রহণ করবে না। অসংখ্য মামুনুল হক সারা বাংলার ঘরে ঘরে ইনশাআল্লাহ তৈরি আছে। এখনই আপনাদের সামনে আমাদের আজকের এই প্রতিবাদ সভা বক্তব্য পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মুজাহিদুল মিল্লাত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা হযরত মাওলানা সাখাওয়াত হোসেন গাজী দামাত বরকাতুহু, তিনি মূল বক্তব্য পেশ করবেন। এরপর ইনশাআল্লাহ মুনাজাতের মাধ্যমে আমাদের বক্তব্য আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমার বাম পাশে আমাদের মূল বক্তব্য আজকে প্রধান বক্তা আমাদের মুফতি সাখাওয়াত হোসেন গাজী, তারপরে আছেন আমাদের তাকওয়া ফাউন্ডেশনের এবং হেফাজত ইসলামের সহকারী সমাজ কল্যাণ সম্পাদক হযরত মাওলানা গাজী ইয়াকুব, এরপরে আছেন আমাদের ঢাকা মহানগর নেতা তাফাজ্জুল হোসেন আজিজ, এরপরে আছেন হযরত মাওলানা হারুনুর রশিদ, তারপরে আছেন ঢাকা মহানগর নেতা ফজলুর রহমান, আমাদের আরো অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। এখন আপনাদের সামনে আমাদের মূল বক্তব্য আজকে প্রধান বক্তা প্রবেশ করবেন হযরত মাওলানা সাখাওয়াত হোসেন গাজী। ঢাকা মহানগর নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের কর্মী সমর্থকবৃন্দ এবং জাতির বীরের সংগ্রামী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কেন আজকের এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে তড়িঘড়ি করে এবং আমাদেরকে খুব দ্রুতই এই প্রতিবাদ সভা শেষ করতে হবে। কিছুক্ষণ আগে আমরা মিডিয়ায় দেখেছি আগামীকাল ভোর 6টা থেকে লকডাউন শুরু হয়েছে। মূলত কিছু কথা আপনাদেরকে বলবার জন্য, কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য, যদিও ইতিমধ্যে ঘটনার আদিমান্ত আপনারা জেনে গেছেন, তারপরেও আমরা আমাদের দেখার যায় না, আমরা আমাদের আক্রান্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় থেকে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। মূলত কদিন আগে বাংলাদেশে এসেছিলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীকে কেন্দ্র করে দেশে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। হেফাজতে ইসলাম প্রচন্ড ভাবে মোদী বাংলাদেশে আসন এর বিরোধী হওয়া সত্ত্বেও শেষ পর্যায়ে কর্মসূচি প্রদান করা থেকে বিরত হয়েছে। কারণ একটাই, এই দেশের মানুষ নরেন্দ্র মোদীর উপরে যতটা ক্ষুব্ধ ছিল, যদি আমরা কোনো কর্মসূচি দিতাম তাহলে তা রাষ্ট্র সরকার কিংবা আমাদের জন্য সেই কর্মসূচি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। প্রচন্ড ক্ষোভ এবং ঘৃণা থাকা সত্ত্বেও আমরা নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকি এবং স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে আমরা মনে করেছি, যদিও এবারকার যে স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন হয়েছে এটা একদলীয় এককভাবে সরকারি দলের লোকেরা করেছে এবং তারা তাদের বক্তৃতায় বলেছে তাদের এই উদযাপন অনুষ্ঠান তাদের দেশের মানুষের সরকারের সরকার দলীয় লোক। তারপরেও দেশপ্রেমের জায়গা থেকে আমরা কোনো ধরনের কোনো কর্মসূচি দিই না। কিন্তু দেশের মানুষ যেহেতু ক্ষুব্ধ, দেশের মানুষ যেহেতু প্রচন্ড ঘৃণা করে এবং তারা অধিকার রাখে আন্দোলন করতে পারবে, সংগ্রাম করতে পারবে, আমরা তাই দেখেছি বাইতুল মোকাররমে সাধারণ মুসল্লিরা সেখানে প্রতিবাদ মুখর হয়েছে। আপনারা দেখেছেন অনেক টেলিভিশন লাইভ প্রচার করেছে। যখন বাইতুল মোকাররম মসজিদের জুমার নামাজ চলছে তখন আমরা দেখছি একদল সশস্ত্র রামদা হাতে নিয়ে, লাঠি ছোটা হাতে নিয়ে, হেলমেট বাহিনী, তারা প্রস্তুত কখন মুসল্লিরা নামাজ শেষ করবে তাদের উপর আক্রমণ করবে। এই সত্য এবং বাস্তবতাকে ঢাকার জন্য যত ধরনের পড়া, যত ধরনের মিথ্যা কথা হোক না কেন কোনোদিনই সম্ভব হবে না। সূর্য যখন উঠে আমি হাত দিয়ে আমার চোখ ডাকলে সূর্যের আলো ম্লান হয়ে যায় না, সত্য কখনো ম্লান হয় না। ওরা পারেনি, জাতি জেনে গেছে যে কিভাবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সাধারণ মুসল্লিদের উপর সেদিন কোনো দলের প্রোগ্রাম ছিল না, সেখানে কোনো দলের নেতাও ছিল না। এদেশের মানুষ ভোটের জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে সেদিন বাইতুল মোকাররমের উত্তর গেটে মাত্র স্লোগান দিয়েছে, রাজপথেও নামতে পারেনি। তাদের উপরে বড় নৃশংসতা চালানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরো কিছু জায়গায় যখন জাতীয় মসজিদকে রক্ষার্থ করা হয়েছে, যখন জাতীয় মসজিদে অসংখ্য আহত কাতরাচ্ছে, তারা টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, মসজিদ থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, তখন বাংলাদেশের নানা জায়গায় এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে হাটাজারি মাদ্রাসা প্রাঙ্গণ এবং রাস্তায়। হাটাজারি মাদ্রাসায় যে ঘটনা ঘটেছে, আপনাদের মিডিয়াতে তো অনেক কিছু প্রচার করা হয়, কিন্তু আপনারা এখন পর্যন্ত প্রচার করতে পারলেন না। থানা কর্তৃপক্ষ একটা সিসিটিভি ফুটেজ, কেন সেই থানায় কি সিসিটিভি নেই? কারা থানায় আক্রমণ করেছে, কারা থানার সামনে পর্যন্ত গিয়েছে, দূর থেকে ঢিল মারলে তাকে গুলি করতে হবে? কতটা আক্রান্ত হয়েছে থানা, কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে থানা, আজ পর্যন্ত কোন মিডিয়া তা দেখাতে পারেনি। শুধুমাত্র আঘাত করেছে, আক্রমণ করেছে। কোথায় গুলি করেছে? এয়ারসেল নিক্ষেপ করেছে না, সরাসরি গুলি করেছে বুকে, পিঠে। যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো দেখে নিবি, তাদের বুকে পিঠে গুলি করা হয়েছে। যেটি কোনো বিক্ষোভ কিংবা কোনো মিছিলকে প্রতিহত করবার জন্য না, এটা একটা পরিকল্পনা। আমি মনে করি যে এটা একটা নৃশংসতার অংশ ছিল। পূর্ব পরিকল্পিত ভাবে সেই মিছিলে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এরপরে ব্রাহ্মণবাড়িয়া যে ঘটনা ঘটেছে, মিডিয়া শুধু বলে হেফাজতের তাণ্ডব। কেন আপনারা এত মিডিয়া ছিলেন? রাস্তায় চার জ্বালালে বিক্ষুব্ধ জনতা ঢিল নিক্ষেপ করে তাণ্ডব হয়। বাংলাদেশের কোন মিছিল, কোন দল এটা টায়ার জ্বালায় না, রাস্তায় আগুন জ্বালায় না, ঢিল নিক্ষেপ করে না? তখন তো আপনারা তাণ্ডব করেন না। আর সরকারি কিছু স্থাপনা আঘাত করা হয়েছে, আমরা বলেছি কে আঘাত করেছে, কারা করেছে, কেন মিডিয়া সেগুলো প্রকাশ করছে না? আমরা দেখেছি সেই সাকিয়ার ঘটনা, সুনামগঞ্জের ঘটনার মতো ঘটনা ঘটবার পরে মিডিয়া বলে দিয়েছে যে হেফাজতের লোকেরা করেছে, পরে ধরা পড়েছে সরকারের জন্য লোকেরা। আমরা অনুরোধ করবো আপনারা জাতির বিবেক, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন এবং আপনারা জেনে রাখবেন সাংবাদিক কিংবা সংবাদ মাধ্যম মিডিয়াকে চ্যালেঞ্জ করবার মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বড় একটা শক্তি অর্জন করে ফেলেছে। আপনারা লুকায়িত রাখলেও কোনো বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তা লুকায়িত থাকে। এর পরক্ষণে
হেফাজতে ইসলাম বাধ্য হয়েছে। হেফাজতে ইসলাম গণমানুষের কথা বলে, হেফাজতে ইসলাম মাজলুম জনতার কথা বলে। হেফাজতে ইসলাম এই জন্যই 18 কোটি জনতার সংগঠন হেফাজতে ইসলাম। এটা কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো ব্যক্তি কেন্দ্রিক দল নয়। এই দলে সব দলের লোকেরা আছে, এই দলের সঙ্গে সব দলের লোকদের সহযোগিতা আছে। এটা যেদিন থেকে হেফাজতে ইসলাম গঠিত হয়েছে সেদিন থেকে আমরা দেখেছি হেফাজতের সঙ্গে এদেশের সকল শ্রেণীর মানুষ রয়েছে। কেন? হেফাজত কখনোই চায় না জোর করে গদি দখল করবে, টেন্ডারবাজি করবে, ব্যক্তি স্বার্থ উদ্ধার করবে। যেখানে জনতা মাজলুম হবে হেফাজত তার পক্ষে কথা বলবে, যেখানে ঈমান আক্রান্ত হবে হেফাজত তার পক্ষে কথা বলবে, ইসলাম আক্রান্ত হবে হেফাজত ইসলামের পক্ষে কথা বলবে, দেশের মানুষের পক্ষে কথা বলবে। এটাই হচ্ছে হেফাজতে ইসলাম। তবে আজকের সাংবাদিক ভাইদেরকে আমি কোথাও বলে দিতে চাই, হেফাজতে ইসলাম রাজনীতি করে না, গদি দখলের জন্য চেষ্টাও করে না। তবে হেফাজতের সঙ্গে কেউ যদি সংঘর্ষে লিপ্ত হয় তার গদি টিকবে না, গদি তার থাকবে না। আপনারা বলবেন হেফাজতে ইসলাম মিছিল মিটিং এর রাজনীতিও করে না। আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে মিছিল মিটিং করি। আপনাদের মনে রাখতে হবে, আমি কথা বলছি ইনশাআল্লাহ, আমি প্রশ্ন শুনবো আপনাদের। হেফাজতে ইসলাম মিছিল করেছে, মিটিং করেছে, হরতাল করেছে, এগুলোর উপর আস্থা বিশ্বাসের জায়গা থেকে না, এটা একটা প্রতীকী প্রতিবাদ। হেফাজতে ইসলাম মূলত সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা রাখে এবং আমরা মনে করি প্রকৃত ফয়সালা আল্লাহই করবেন, আল্লাহই ফয়সালা করবেন এবং সত্য মিথ্যার মধ্যে দেয়াল আল্লাহই তৈরি করে দেবেন। আজকে যা করা হচ্ছে, একজন সতী সাধী নারীর উপরে অপবাদ লাগানো হচ্ছে। আপনাদেরকে ক্লিয়ার বলি, কোরআনে কারিমে এই বিষয়টি স্পষ্ট উল্লেখ আছে, যদি কোন সতী সাধী নারীর উপরে অপবাদ লাগানো হয় তার উপরে আল্লাহর গজব অনিবার্য। অনেকে অনেক রকমের চিন্তা করে, আমরাও মনে করি সরকার দীর্ঘদিন থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী যতদিন সুস্থ থাকবেন হয়তো তিনি ততদিন থাকবেন। কিন্তু আজকে তার সংসদে বক্তৃতার পরে আমার মনে হচ্ছে সতী সাধী নারীর উপরে একজন আলেমকে নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, সরকারি দল কেন হেফাজত চাইলেও আমার মনে হয় না বেশি দিন তাকে ঠিকা দিয়ে রাখতে পারে। স্পষ্ট বলছি, মাওলানা মাহমুদুল হক গতকাল লাইভে বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, এই কথা স্পষ্ট, হালাল পদ্ধতিতে শরীয়ত সম্মত উপায়ে তিনি তাকে বিয়ে করেছেন, 2 বছর আগে বিয়ে করেছেন। এরপরে যদি কেউ মনে করে মাওলানা মাহমুদুল হক সাহেবের কাছে তথ্য উপাত্ত কি চাইবে চাইতে পারে, কিন্তু গতকাল যা ঘটনা ঘটেছে আপনি দেখেছেন ফেসবুকের লাইভে, একজন পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিল, সাথে নাকি কিছু সাংবাদিক ছিল। তাদের বক্তব্য শুনে মনে হয়েছে ওরা সাংঘাতিক ধরনের কেউ হবে, সাংবাদিক হবে না। ওরা দেখেন কি করেছে, যদি আমি ধরে নিলাম মাহমুদুল হক সাহেব সেখানে গিয়েছেন, তাকে সন্দেহ করেছে প্রশাসন, তাকে আটক করবে, যে বিষয়ে সন্দেহ করেছে জিজ্ঞাসাবাদ করবে, প্রয়োজনে তাকে থানায় নিয়ে আসবে। 10টা মোবাইল একসঙ্গে লাইভ দিয়ে তাকে আক্রমণ করা, একজন পর্দানিশী নারীর পর্দা খুলে দেবার, হিজাব খুলে দেবার জন্য তার দিকে তেড়ে যাওয়া, একসঙ্গে 10 জন 20 জন যুবক তাকে আক্রমণ করা, এটা কোন ধরনের, এটা কোন ধরনের সাংবাদিকতা? আমি জানি সেগুলো সাংবাদিক ছিল না, আমি জানি সেগুলো সাংবাদিক ছিল না, কারণ সাংবাদিকদের আচরণ এমন হতে পারে না। সাংবাদিকরা কখন আসবে? পুলিশ তাকে আটক করেছে, তার বিরুদ্ধে অভিযোগ করেছে, সাংবাদিকরা এসে তার বক্তব্য দিতে পারে। সাংবাদিকরা কারো কাছে কাবিননামা চাইতে পারে না, কেউ কাবিননামা নিয়ে কোথাও ঘুরতে যায় না। সাংবাদিকরা তারা সাংবাদিক নয়, এবং তারা লাইভে সেগুলো বলেছে। একজন সে পরিচয় দিয়েছে, সে থানার ছাত্রলীগের সভাপতি, আরেকজন পরিচয় দিয়েছে সে ওই থানার যুবলীগের সভাপতি। এই ঘটনাগুলো তাদের ক্যামেরায় এবং নারায়ণগঞ্জের কিছু অনলাইন আমরা দেখেছি, অনলাইন নিউজ পেপার, হয়তো নিউজ পোর্টাল, তাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আমরা প্রকাশ্যে দেখেছি এইভাবে তাকে হেনস্থা করা হয়েছে। সেখানে যদি প্রশাসন কিংবা সাংবাদিক ভাইরা কোনো তথ্যের জন্য যেতেন, তাহলে এতটা মারমুখী আচরণ, এতটা হেনস্থা একজন আলেমকে করতে পারেন না, একজন পর্দানিশী নারীর দিকে এভাবে তেড়ে যেতে পারেন না। সেখানে তো হাজার লোক ছিল না, একটা মামুনুল হক সাহেব ছিল, সেখানে তার সঙ্গে তার স্ত্রী ছিল। স্পষ্ট বক্তৃতা দেওয়ার পরেও সন্ত্রাসী কায়দায় তাকে হেনস্থা করা হয়েছে। গোটা জাতি দেখেছে, গোটা জাতি দেখেছে। এটা কত বড়
নির্লজ্জ এবং বেহায়াপনা হতে পারে যে একজন নারীর দিকে, আজকে নারী অধিকারের কথা বলা হয়, একজন নারীর চরিত্র নিয়ে এইভাবে জাতীয় সংসদে কি করে বক্তৃতা রাখা হয়, কি করে আমি বুঝি না, কি করে জাতীয় সংসদের মতো একটি পবিত্র জায়গায় একটি নারীর চরিত্র নিয়ে এইভাবে কথা বলা যেতে পারে, কি ধরনের বক্তব্য হতে পারে। সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন কালকে কি ঘটেছে। আজকেও মামুনুল হক সাহেব স্পষ্ট লাইভে এসে বলেছেন, এবং তিনি মোবাহালা বলে, এটা আপনারা বুঝবেন না, তিনি স্পষ্ট বলেছেন, আমি যদি মিথ্যুক হয়ে আমার কথায় আমার উপর যে আল্লাহর গজব পড়ে, চ্যালেঞ্জ গ্রহণ করুক ক্ষমতাসীনরা, তারা যদি মিথ্যুক হয় তাদের উপর যে আল্লাহর গজব পড়ে, আল্লাহর কসম করে বলি, আপনাদেরকে ভয় দেখানোর জন্য না, আমার বিশ্বাসের জায়গা থেকে বলি, হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে চারিত্রিক অপবাদ লাগানো হয়েছিল, হযরত মূসা আলাইহিস সালামের উপরে নমরুদ কারুন চারিত্রিক অপবাদ দিয়েছিল, কারুন হযরত মূসা আলাইহিস সালামের উপরে, কারুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা গড়ি মাটির নিচে দাবিয়ে দিয়েছে। একজন নারী যখন ব্যথিত হয়, একজন নারী যখন কলঙ্কিত করবার চেষ্টা করা হয় নারীকে, তার আত্মা এতটা কষ্ট পায়, তার অন্তর এতটা ব্যথিত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই আহাজারি রোনাজারি, তার সেই ডাক কখনো ফিরিয়ে দেন না। এই জন্য আমার ভয় হয় আমাদের কিছু করতে হবে না, আল্লাহর গজবে ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে নিশ্চয়ই। সমাজুল ইসলাম বাহ্যিক শক্তিতে বিশ্বাস করে না, তারা রাতের বেলায় উঠে শুধু দিনের বেলায় মিছিল করে না। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, রাজনৈতিক স্বার্থ নেই, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা কথা বলি, আর রাতে উঠে দোয়া এবং কান্নাকাটি করি। আমরা বিশ্বাস করি আল্লাহ যা চান তাই করতে পারেন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেবেন। আমরা দুঃখিত, আমরা জাতি হিসেবে লজ্জিত, মাননীয় প্রধানমন্ত্রী নারী হয়ে একজন নারীর প্রতি যে আজকে অপবাদ দিয়েছেন, একজন নারীকে যেভাবে কলঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এর নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের কাছে নেই। এবার মামুনুল হক সাহেব যে বক্তৃতা রেখেছেন, ব্যক্তিগতভাবে সেখানে পরবর্তীতে প্রশাসনের লোকেরা, আপনার লোকাল থানার যে ওসি এবং জেলা দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন, তাদেরকেও তিনি বলেছেন। সবকিছু বলার পরে আজকের বক্তৃতা এসে আমরা এমন ধরনের বক্তৃতা শুনতে পাচ্ছি, মনে হয় যে মামুনুল হক সাহেব, আল্লাহ মাফ করুন, সেখানে কোনো অপবিত্র কাজ করতে গিয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, মাওলানা মামুনুল হক সাহেব কসম করে বলেছেন এবং সর্বশেষ তিনি কথা বলেছেন, শরীয়ী ভাবে হালাল উপায়ে পারিবারিক ভাবে মাওলানা মামুনুল হক সাহেব তার দ্বিতীয় স্ত্রী, যা নিয়ে আমরা আলোচনা করছি, তার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমি মনে করি না এরপরে আর কোন ধরনের কোনো কথা থাকতে পারে। আমি আপনাদের মাধ্যমে টোটাল বিষয়টা জাতির কাছে তুলে ধরতে চাই এবং আমি প্রশাসনের লোকদেরকে বলতে চাই, আমি পুলিশকে বলতে চাই, আপনারা একজন পুলিশ গিয়েছেন আর সন্ডা পান্ডা নিয়েছেন 20 থেকে 25 জন, কেন এতটা দুর্বল? কেন আপনারা হেলমেট বাহিনীর কাছে বিক্রি হয়ে গেছে? না সরকারের পুলিশের উপর আস্থা নেই, সরকারের আলেম ওলামাদের উপর আস্থা নেই? তাহলে কি করে জনগণের উপর আস্থা নেই? জনগণের উপর আস্থা থাকলে এইভাবে গুলি চলতে পারে না। এই গুলিতে ডিবারিয়াতে 16 জন শহীদ হয়েছে। কারা শহীদ হয়েছে? ওরা কি চায়না থেকে আমদানি করা হয়েছে? জাপান থেকে আমদানি করা হয়েছে? ওরা এদেশের জনগণ। এই রক্তের দাগ কোনোদিন মুছবে না। বাংলাদেশ যতদিন বাংলাদেশ থাকবে, কোনো না কোনো মুহূর্তে এই রক্তের হিসাব নিকাশ জালেমদেরকে অবশ্যই দিতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আগেই বলেছি যে আজকে দুপুরের আগে আমরা এই হলটা পেয়েছি। অনেক চেষ্টা করে কাল থেকে কোথাও আমরা প্রোগ্রাম করবার সুযোগ পাইনি এবং আমরা প্রকাশ্যে প্রোগ্রাম এই জন্যই করিনি যেহেতু আগামীকাল ভোর থেকে লকডাউন শুরু হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে আমরা প্রকাশ্যে প্রোগ্রাম করতে চাইনি, না হলে আজকে যদি গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সরকার দলীয় অঙ্গ সংগঠনের নেতারা আজকে বাংলাদেশে কমপক্ষে ঢাকায় 5 লক্ষ লোকের সমাগম হয় এবং এর জন্য হেফাজতে ইসলামের 5 ঘন্টাও অপেক্ষা করতে হতো না। আমরা চাই না, আমরা কোনোভাবেই সংঘাতে জড়াতে চাই না। আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, আমরা শান্তিপ্রিয়, আমরা এখনো প্রশাসনের উপরে আস্থা রাখতে চাই। তাদেরকে একজন প্রশাসন
থাকবে আর সঙ্গে 20-25 জন সন্ত্রাসী থাকবে, আবার কেউ নিজেকে সাংবাদিক পরিচয় দেবে। অনৈতিকভাবে আমি যদি কোনো অপরাধ করি, অন্যায় করি, দেশের আইনের উপর যদি খোদ সরকারের আস্থা না থাকে, পুলিশ বাহিনীর উপরে যদি খোদ সরকারের আস্থা না থাকে, আমি জানি না এই দেশটা কিভাবে চলবে, এই দেশটা কিভাবে চলতে পারে। বেশি দিন চলতে পারে না। তবে এখনকার যে অবস্থা, এটা ইনশাআল্লাহ মুআখাযা হবে। আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে। একজন সতী সাধী নারীর উপরে অপবাদ দেয়া, এটা আল্লাহ কোনোদিন বরদাস্ত করেন না, আল্লাহ কোনোদিন বরদাস্ত করেন না। আপনাদের মাধ্যমে সরকার প্রধানকে আমি তাওবা করবার আহ্বান জানাবো। আপনি ভুলে আছেন, ভুল তথ্যের উপরে নির্ভর করে আপনি এগুলো বলেছেন। আমি আশা করব যে আপনার বক্তব্য থেকে ফিরে আসবেন। আমরা আবারও বলি ভাই, সাংবাদিক ভাইরা, আপনারা মনে করবেন না যে হরতাল মিছিল মিটিংই আমাদের মূল আন্দোলন। আমাদের মূল আন্দোলন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রাতের দোয়া এবং কান্নাকাটি করা। যে কান্নাকাটির দোয়া কখনোই বিফলে যায় না। মাহে রমাদান আসতেছে, আমরা পাপী, আমরাও গুনাহ। তবে আল্লাহ এই মাহে রমাদানে আমরা আশা রাখি আল্লাহ আমাদের মাফ করে দেবেন, এবং যে অপরাধ তারা করছে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না প্রকাশ্যে তারা তওবা করবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা নিয়মতান্ত্রিক ভাবে সাংবাদিক সমাবেশ করতে পারিনি। এই প্রশ্ন করবার আগে একটা প্রশ্ন, অন্যের স্ত্রী, এই প্রশ্ন করবার আগে সাংবাদিক ভাই আপনি আগে বলেন, আপনি কি করে জানলেন ওদের স্ত্রী? একজন আপনি একটু ছোট্ট শব্দ সাথে লাগান, আপনি একটু ছোট্ট, আপনাকে কারেকশন করছি, সাবেক স্ত্রী, আপনি একটু ছোট্ট শব্দ সাথে লাগালে আপনার প্রশ্নটা শুদ্ধ হবে। কোন নারী যদি তালাকপ্রাপ্ত হয় বা বিধবা হয়, তাকে বিয়ে দেওয়া যাবে না, অন্য কেউ বিয়ে করতে পারবে না, এই বিধান ইসলামে নেই। এটা অন্য কোনো ভাই একটু হেলান দিয়ে ভেঙে অত্যন্ত সুন্দর প্রশ্ন। নারীদের টার্গেট হচ্ছে, এটা কোনোভাবেই আর সত্যতা নেই। আজও পর্যন্ত হেফাজত কখনোই কোনো নারীকে টার্গেট করতেই পারে না। আমরা নারী অধিকারে বিশ্বাসী, আমরা নারীর মর্যাদায় বিশ্বাসী। আমরা মনে করি মর্যাদার দিক থেকে একটা নারী কোনোভাবেই কোনো পুরুষের চেয়ে কম। আইনে ফোন আলাপ রেকর্ড করবার পরে ডিজিটাল আইনে তার কয় বছর শাস্তি হতে পারে? আমার প্রশ্ন উত্তর আপনি দেন, কয় বছর শাস্তি হতে পারে? আপনারা চুপ করেন, আপনি একটু শুনুন না। ব্যবস্থা নেব, তখন এরপর আপনারা আমাদের জিজ্ঞেস করবেন যেটার সত্যতা কতটুকু। আমরা চ্যালেঞ্জ করে এগুলোকে আইনি ব্যবস্থা নেব। এগুলো আইন বিরোধী এবং এগুলো শাস্তিযোগ্য অপরাধ। আইন বিরোধী আপনার সাথে আমরা ধরেন মানলাম আইন বিরোধী। আমরা যেটা স্পেসিফিক প্রশ্নটা এসছে, এই 15 লাখ সত্য কি মিথ্যা, তিনি ওখান থেকে বের হয়ে তার স্ত্রীর কাছে ফোন দিয়েছিলেন কিনা? কারণ আমাদের কাছে ফোন রেকর্ড সহ ওনার অথেন্টিক সিরিয়াল আপনি যদি বুঝে না থাকেন তাহলে বলি, ফোন রেকর্ডের যে কল লিস্ট থাকে সেই কল লিস্ট এসেছে। কিভাবে এসেছে সেটি আলাদা বিষয়, আমরা সোর্সের নাম উল্লেখ করছি না। তাহলে আপনাকে বলতে হবে তিনি ওই সময় তার স্ত্রীর সাথে স্ত্রী হিসেবে দাবিদার তার সাথে কথা বলেছেন কি বলেননি। আমরা সর্বশেষ এক মিনিট ছোট্ট প্রবলেম হয় নাকি? কিন্তু তারা পরবর্তী সময়ে
কয়েকটা গণমাধ্যম কর্মীকে নারী ভাষণ করা হয়েছে, নারী কর্মীদেরকে আঘাত করা হয়েছে, বিভিন্ন সাংবাদিকদের আঘাত করা হয়েছে। যে বিষয়ে সাংবাদিক বন্ধুগণ, জনপ্রিয় সংবাদ সম্মেলন, ঠিক আছে, আপনার প্রশ্ন যে বলে এটা প্রশ্ন এই প্রশ্নগুলো আসছে একটু রাখেন, যে প্রশ্নগুলো আসছে এখানে কোনো নিয়ম প্রয়োগের কোনো বিষয় না। আমাদের শাসক সর্বশেষ তিনি বলেছেন আমার পত্রিকাতে কোনো কন্ট্রাডিকশন নাই। আমি তো প্রথমে স্পষ্ট বলেছি যে আমাদের কোন কর্মসূচি ছিল না। মামুন সাহেব যেটা বলেছেন সেটাই বলেছি। আপনি এটা কোথায় বলেন যে আমি বলেছি যে আমাদের কর্মসূচি ছিল? এই প্রশ্ন মূল্য রাখে না, উল্টা করে প্রশ্ন মূল্য রাখে না। বিষয়ে আমি ক্লিয়ার করি, বিয়ে করেছে শরীয়ত মোতাবেক কবে কোথায় বিয়ে করেছে এটা কি ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আমি আপনাকে বলি কবে কখন কিভাবে বিয়ে করেছে মামুন সাহেবের বক্তৃতা, এটা তার ব্যক্তিগতভাবে তিনি বক্তব্য দেবেন। আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে কমন জায়গাগুলো নিয়ে কথা বলছি। যদি আরো বেশি কারো জানার প্রয়োজন হয় মামুন সাহেব অবশ্যই বিদেশে আমার সর্বশেষ কথা বলছি। সাংবাদিক বন্ধুগণ শোনেন, এক প্রশ্নের উত্তরে আমি সময় আমাদের হাতে নাই। এরকম একটা সময় আপনার দিয়েছে, ঠিক আছে, আপনার রিফ্রেশমেন্ট ভিজিটে আপনার এটা আপনাদের এই যে চেতনা বা আপনার ধর্মীয় মূল্যবোধ এটা গায়ে কিনা স্পষ্ট করেন। আর প্রশ্ন করবেন না ভাই, আমি যে সময় হাতে নাই। কোন রেকর্ডের যে বিষয়টা আসছে, আমরা বাংলাদেশে মানে সত্য দেখেছি কোন রকমের ফোন রেকর্ডের তেলাসমতি কি। আমরা এটা আইনগত মোকাবেলা করবো, সেটা আপনাদেরকে বলেছি। অবশ্যই আইন মোকাবেলা করবো। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন মানুষের কোথায় গিয়েছে, একেবারে সোনারগাঁ, ঢাকা থেকে 20 মিনিট চলে সোনারগাঁয় যাওয়া যায়। সেখানে ঘুরতে গিয়েছেন, নিরাপত্তার জন্য একটা রিপোর্টে তিনি উঠেছেন। এটা আপনার কাছে ব্যক্তিগত বা কারো কাছে আপত্তিকর মনে হতে পারে। ব্যক্তিগত কারো কাছে আপত্তিকর মনে হলেও সবার কাছে সেটা আপত্তিকর মনে হবে, এটা জরুরি। আমি মনে করছি আজকে আমরা যে সন্ত্রাসের শিকার, আপনি দেখেন তাকে আপনিও ছাড়া পাবেন না। আপনারাও অনেকবার এই যে সাগর এখনো হত্যাকাণ্ডের বিচার হয়। আমরা জনগণের পক্ষে কথা বলি, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।